কেমন আছে বাংলাদেশ? আমাদের প্রশ্ন, আপনাদের উত্তর। আপনাদের প্রশ্ন, আমাদের উত্তর। নতুন স্বাধীনতার ছদ্মবেশে পরাধীনতা আসে, খুনি ও ডাকাত আসে আসমানি পুরুষের ছদ্মবেশে। আমাদের বোধকে তারা গ্রাস করতে চায় সবার আগে, নাজিল করে নিজস্ব কিতাব মুনাফেকের মুখস্থ বয়ানে। যখন কেউ ঠিক কথাটা আজ বলছে না, তখন আমরা নিয়ে এসেছি টিকটক। সবাইকে টিকটকের প্রোগ্রামে স্বাগতম। শুধু দর্শক, আমরা নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে অর্থনীতির রিপোর্ট কার্ড পর্যালোচনা করবে কে। এই যে 10 মাস 11 মাস ইউনূসের অতিবাহিত হয়ে যাচ্ছে, এর মধ্যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি হয়েছে সেটা নিয়ে এখন কে আলোচনা করবে? আমরা তো আগে দেখতাম বাজেটের পর পর বাজেটের পক্ষে মিছিল, বাজেটের বিপক্ষে মিছিল এবং বাজেট নিয়ে বিভিন্ন জনের আলোচনা পর্যালোচনা। আমরা এবার সে ধরনের কিছুই দেখতে পাইনি, এবং ইউনূস এই গত 10 মাসে কি করেছে অর্থনীতি নিয়ে সে ধরনের কোনো ধরনের আলামত আমরা দেখতে পাইনি। সেজন্যই আমরা আপনাদের সামনে টিকটক নিয়ে এসেছি এবং অর্থনীতির বিভিন্ন বিষয় আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা হয়তো গত দুদিনের একটা সংবাদ দেখেছেন যে মেট্রো রেলের একটা এক্সটেনশন লাইন তৈরি করা হবে, সেটা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত। এটা এক্সটেনশন লাইন 6 তৈরি করা হবে এবং সেখানে কিন্তু 70% বরাদ্দ বেশি লাগছে। আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরতে চাই যে 20 কিলোমিটার মেট্রো রেল তৈরি যখন হয়েছে, তখন বিগত সরকারের আমলে কত খরচ হয়েছে? তখন হয়েছে 21,985 কোটি টাকা, এবং প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 1100 কোটি টাকার মতন। এখন গুঞ্জন আছে এবং প্রোপাগান্ডা, যেটা ইউনুস গংরা ছড়িয়েছে আগে, যে প্রতি কিলোমিটারে নাকি আমাদের বিগত সরকার নাকি হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে। কিন্তু এখন বর্তমানে যে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, শান্তির পায়রা সরকার কমলাপুর পর্যন্ত 1 কিলোমিটার এক্সটেনশন লাইন করতে খরচ করছে 11,486 কোটি টাকা, যা পূর্বের খরচের কিন্তু কয়েক গুণ বেশি। তো এই যে এক্সটেনশন লাইনটা, এটা কিন্তু বিগত সরকারের আমলে প্রায় অর্ধেক নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল। এই স্টেশনটার যে প্রয়োজনীয় মেশিনারিজ ছিল সেগুলোও ক্রয় করা ছিল এবং সেটা উত্তরা ইয়ার্ডে রাখা হয়েছিল। জুলাই জুলুমের সময় যখন দুর্বৃত্তরা মেট্রো স্টেশন পুড়িয়ে দিল, দুইটা স্টেশন যখন সংস্কার করতে হলো, তখন সেই জোড়াতালির সংস্কার কিন্তু, যে বলা হচ্ছিল যে কম খরচে দ্রুততম সময়ে করে ফেলেছে, তখন কিন্তু এই জিনিসগুলো নিয়েই তারা, শান্তির পায়রারা, এই কাজটা করেছে। বাংলাদেশকে টেলিখাতে 5G তে উন্নীত করার জন্য একটা প্রকল্প চলছিল। সেই প্রকল্পের ব্যয় 326 কোটি টাকা ধরা হয়েছে, এবং এটা নিয়ে দুদক একটা তদন্ত করছিল। এখন দুদককে থামিয়ে দেওয়ার জন্য বি- প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী রয়েছেন, তিনি একটা চিঠি দিয়েছেন। ঘটনাটা এরকম ছিল যে 26 টেরাবাইট ব্যান্ডউইথ আমাদের সত্যিকার অর্থে দরকার, কিন্তু কেনার কথা ছিল হচ্ছে 126 টেরাবাইটের সক্ষমতার যন্ত্রপাতি, তাও প্রায় 326 কোটি টাকা ব্যয়। এ নিয়ে দুদক সেজন্য একটা তদন্ত করছিল, এবং দুদক বলছিল 6-8 বছর পরে তো এই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো অকার্যকর হয়ে যাবে, তখন এটা একটা বোঝা হয়ে দাঁড়াবে এবং সরকারের অনেক কোটি টাকা গচ্চা যাবে। তো স্বাভাবিকভাবে এই প্রকল্পটা স্থগিত ছিল, কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি চেয়ারম্যানকে চিঠি দেন একটা, ফয়েজ তৈয়ব আহমেদ, এবং তিনি বলেন যে এই ধরনের তদন্ত যেন দুদক আর না করতে পারে। এই হচ্ছে গিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ শান্তির পায়রা সরকারের নিরপেক্ষতা এবং স্বচ্ছতার নমুনা। সরকারি প্যাডে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব দুদককে থামানোর জন্য চিঠি দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে গিয়ে ইউনুস গংয়ের একটা নমুনা। তারা অর্থনৈতিক সাশ্রয় না করে অপচয় করার পথ কিভাবে খুলে দিচ্ছেন, এটা তার একটা নমুনা।
একটা প্রশ্ন প্রায় শুনি বা একটা প্রপাগান্ডা প্রায় শুনি, আওয়ামী লীগ সরকার ব্যাংকিং খাতকে একেবারে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকিং খাতে কিছুই অবশিষ্ট নেই। 16 বছর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম প্রতিনিয়ত বলেছে যে আওয়ামী লীগ সরকারের নীতির কারণে ব্যাংকিং ধ্বংস হয়ে গিয়েছে, ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে। প্রত্যেক দিন সকালে মনে করেন যে বলা হতো যে সব ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, ওরা গেলে টাকা পাওয়া যাবে না। আওয়ামী লীগের আমলে কিন্তু কখনো এরকম হয়নি গত 16 বছরে যে ব্যাংকে গিয়ে গ্রাহক টাকা পায়নি, কিন্তু ইউনূসের আমলে কিন্তু সে অবস্থা হয়েছে। তো শেখ হাসিনার সরকার কি ব্যাংক খাতকে সত্যিকার অর্থে একেবারে ধ্বংস করে দিয়েছিল? ডক্টর মামুনুর রশিদের একটা লেখা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই যে 2009 থেকে 2024 সালে ব্যাংকিং খাতটা কিরকম ছিল। 2009-এ ব্যাংক খাতের মোট জমা ছিল হচ্ছে গিয়ে 2.59 ট্রিলিয়ন। সেটা কিন্তু 2024 পর্যন্ত 6.79 গুণ বেড়ে যায়, এবং 2024-এ এটা দাঁড়ায় হচ্ছে গিয়ে 15.612 ট্রিলিয়ন। ব্যাংকিং খাত যদি ধ্বংসই হয়ে যাবে, 2009 থেকে 2024-এ এত গুণ কিভাবে টাকা বেড়েছে, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এবং ব্যাংকিং খাতে জমা এবং ঋণের অনুপাত ছিল 87%-এর উপরে, মানে হচ্ছে গিয়ে আপনি বুঝেন প্রতি 100 টাকার বিপরীতে ব্যাংকগুলো প্রায় 87 টাকা ঋণ হিসেবে প্রদান করেছে, বাকিটা ব্যাংকগুলোতে তারল্য হিসেবে জমা ছিল। যেখানে ভিয়েতনামে 2023 সালে জমা এবং ঋণের অনুপাত ছিল 76.7%, এবং আগস্ট 2024-এ ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমে এই অনুপাত ছিল 77.2%। বাংলাদেশ তো সেই তুলনায় ব্যাংকিং খাতে ভালো অবস্থায় ছিল। ব্যাংকিং খাতে জমা এবং ঋণের এই যে ব্যাপক বৃদ্ধি, এটাই সাক্ষ্য দেয় যে 16 বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়নি, বরং উন্নতির দিকে এগিয়ে গিয়েছে। ব্যাংকগুলো যদি আপনি জমার ক্ষেত্রে প্রবৃদ্ধির হার দেখেন এবং ঋণের ক্ষেত্রে যে ওই বাড়তি অবস্থাটা সেটা দেখেন, যে 2009 থেকে 2024 সময় গড় প্রবৃদ্ধি ছিল ব্যাংক জমার ক্ষেত্রে 14% এবং ঋণের ক্ষেত্রে ছিল 15%। কিন্তু আমাদের শান্তির পায়রা ক্ষমতা দখলের পরে কি হয়েছে? আমাদের শান্তির পায়রা ক্ষমতা দখলের পরে জমা এবং ঋণের বাৎসরিক প্রবৃদ্ধি হয়ে গেছে যথাক্রমে 7% এবং 8%। আরেকটা যে বলা হয় যে ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে, ব্যাংক যদি ধ্বংসই হয়ে যাবে, ব্যাংকগুলোর শাখা কিভাবে এত দিনে দিনে বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু একটা প্রশ্ন। আপনি যদি দেখেন 2009 সালে গড়ে যদি ধরি ব্যাংকগুলোর শাখা ছিল 144টি, 2024 সালে এটা 185টিতে উন্নীত হয়। প্রত্যেকটা ব্যাংকের গড়ে 185টা শাখা আমরা তথ্য উপাত্ত অনুসারে দেখি। ব্যাংকিং খাতে 2024-এর মার্চ পর্যন্ত 11,289টি শাখা সক্রিয় ছিল, যা 2009-এর 6,600 শাখার উপরে প্রায় 64% বৃদ্ধি। আমি আপনাদেরকে ব্যাংক যে ধ্বংস হয়নি তার একটা নমুনা দিলাম। এবং আপনি যদি ইসলামী ব্যাংকিং খাত দেখেন, ইসলামী ব্যাংকিং খাত কিভাবে ফুলে ফেঁপে উঠেছে সেটাও আপনি দেখতে পাবেন। সর্বশেষ আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বাংলাদেশে কিন্তু মূলধনের উপর এখন কোনো কন্ট্রোল নেই। আমি আবারও বলছি, এই জিনিসগুলো কিন্তু পত্রপত্রিকায় এসেছে এবং অর্থনীতিবিদ যেমন ডক্টর মামুনুর রশিদের অর্থনৈতিক বিশ্লেষণ থেকে আমি আপনাদেরকে এগুলো তুলে ধরছি। এগুলো আমার নিজের দেওয়া কোনো ব্যক্তিগত অভিমত নয়। বাংলাদেশে মূলধনে কোনো কন্ট্রোল নেই, বাহির থেকে কিংবা ভিতরে বা ভিতর থেকে বাহিরে মূলধন যে আনা নেওয়ার আয় দেওয়ার কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। রিপোর্ট বলছে না যে দেশে টাকা নেই, রিপোর্ট বলছে দেশে সস্তায় মূলধন মিলছে না। 2 মাস আগে যেটা আমরা দেখেছি যে ইউনূস সরকার 70 গুণ বেশি ঋণ নিয়ে নিয়েছে ব্যাংকিং খাত থেকে। তাহলে বেসরকারি খাতে ঋণের জন্য অতিরিক্ত সুদ গুনতে হবে আপনাকে, এটা খুব স্বাভাবিক। ঋণের সুদের হার বেড়েছে। শেখ হাসিনার সময়ে 7 থেকে 7.5% যেটা ছিল সেটা এখন 16% হয়ে গেছে, কারণ ঋণ দেওয়ার মতন, আমি আবারও বললাম, মূলধন নেই, সাপ্লাই কম, টাকা কিছু নির্ধারিত ব্যাংক বাঁচানোর জন্য ব্যবহার হচ্ছে। এবং মুদ্রাস্ফীতি অনেক বেশি, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মুদ্রাস্ফীতি 10%-এর কাছাকাছি চলে গেছে। এবং ব্যাংক বাঁচানোর জন্য কি করা হচ্ছে? নতুন করে প্রতিদিন টাকা ছাপানো হচ্ছে। এ পর্যন্ত 52,000 কোটি টাকা ছাপানো হয়েছে। নতুন করে যখন টাকা ছাপিয়ে মার্কেটে দেওয়া হয় তখন কি হয়?
টাকার মূল্য কমতে থাকে, ডলারের দাম বাড়তে থাকে, আমদানি ব্যয় বাড়ে, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয় মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকে। এই যে বাহির থেকে ঋণ ঢুকে এবং দেশের যে মার্কেট, ব্যাংক এবং শেয়ার মার্কেট, এগুলো দাঁড়ানোর কিন্তু কোনো পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি না। কারণ অর্ধেক দামে পেলে এবং কোনো মূলধন কন্ট্রোল না থাকলে সে দেশের বাজার থেকে কি জন্য মানুষ ঋণ নিবে? এবং দেশ থেকে আরো বেশি টাকা যদি বাইরে চলে যায় এবং ঋণের খরচ এবং অন্যান্য খরচ বাবদ, তাহলে তো টাকা পাচার বাড়তেই থাকবে। এখন ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংক টাকা প্রিন্ট করে টাকা দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা দিচ্ছে, এবং তারা বাজারকে অস্থিতিশীল করছে এইভাবে। আমি প্রথমেই বলেছি, ব্যাংকগুলো যখন এরকম ছাপানো টাকা পেতে থাকে তখন ডলারের সাথে একটা অসামঞ্জস্য তৈরি হয়। ফান্ড মার্কেট এভাবে কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যাবে। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ইতিমধ্যেই দেখেন, তারা আজকে একটা বলে কালকে আরেকটা বলে। যেদিন তারা ক্ষমতায় এসেছে তারা বলেছে আর কোনো দুর্বল ব্যাংকে তারা টাকা দিয়ে, টাকা ছাপিয়ে দিয়ে সাহায্য করবে না, কিন্তু ইতিমধ্যে তারা কয়েক দফায় 52,000 কোটি টাকা ছাপিয়েছে। এখন এই যে একটা অবস্থা, এই যে ঋণের গ্রাউন্ড শিফট হয়ে যাচ্ছে, এবং মানুষ কিন্তু সাধারণ দৃষ্টিতে বুঝবে না এই শিফটিং গুলা। দেশের ভিতরে আরেকটা দেশ তৈরি হবে যেখানে অর্থনীতির নিয়ন্ত্রণ থেকে যাবে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে, এবং আপনি ঋণ পাবেন না, আপনার এলসি খুলতে পারবেন না, আপনি মূল্য দিলেও নির্ধারিত পরিমাণ ডলার পাবেন না, এবং আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বাড়তেই থাকবে। আমরা যদি জিডিপির দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের জিডিপি কমে গেছে, স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে জিডিপি হয়েছে এবারে বাংলাদেশের ইতিহাসে। 20 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে এটা 3.7%-এর কাছাকাছি নেমে গিয়েছে, 3.82 সম্ভবত জিডিপি। অর্থনীতির অবস্থা যদি খুবই ভালো হয়, যেটা ইউনুস দাবি করে থাকে, তাহলে কিন্তু জিডিপি এভাবে কমার কথা না। এর মধ্যে আপনারা জানেন প্রায় 27 লক্ষ শ্রমিক নতুন করে বেকার হয়েছে, এবং 30 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী। 27 লক্ষ শ্রমিকের মধ্যে 18 লক্ষ শ্রমিকই হচ্ছে গিয়ে নারী, এবং শত শত কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন ইউনূস ক্ষমতা নেওয়ার পর পর নির্বিচারে গাজী টায়ারের মতন একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, বেক্সিমকোকে ধ্বংস করে দিয়েছে, এরকম ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং এর সাথে আছে হচ্ছে গিয়ে নিরন্তর চাঁদাবাজি, যেটার কারণে ব্যবসায়ীরা প্রতিদিনই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনীতির যেই অবস্থা, আপনারা যদি শেয়ার মার্কেটের দিকে তাকান, শেয়ার মার্কেট থেকে তারা কয়েক লক্ষ হাজার কোটি টাকা ইতিমধ্যে তুলে নিয়েছে, এবং শেয়ার মার্কেটের ইন্ডিকেটর অনুযায়ী এই জিনিস সহসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। এই ধরনের আরো অনেক তথ্য উপাত্ত এবং ইউনুস নামা নিয়ে আমরা আসব প্রতি সোমবার রাত 9টায় ঠিক করে। আমাদের সাথে থাকুন। শুভরাত্রি।